আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গতকালকে অধ্যায় 3 গসের সূত্রের এগুলো শেষ করছিলাম। তো আজকে অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। তো অধ্যায় 4-এর টপিকের নাম হচ্ছে যে তড়িৎ বিভব। ঠিক আছে, দেখি আমি অধ্যায় 4 তড়িৎ বিভব। আচ্ছা, তো তড়িৎ বিভবের ফার্স্ট হচ্ছে কি ক বিভাগ। আচ্ছা, ক বিভাগের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তড়িৎ বিভব কাকে বলে। ঠিক আছে, যেহেতু টপিকের নাম তড়িৎ বিভব, তাহলে ফার্স্ট প্রশ্নটায় আসছে কি তড়িৎ বিভব। এই অধ্যায় থেকে যদি ক বিভাগে আসে তাহলে এটাই আসার সম্ভাবনা বেশি, কারণ 99% দিয়ে রাখি। আচ্ছা, তড়িৎ বিভব কি আপনারা, আমি ক্লাস যেগুলো করেছিলাম ওগুলোর মধ্যে বলছি অলরেডি যে তড়িৎ বিভব কাকে বলে। তড়িৎ প্রাবল্য, তড়িৎ বলরেখা, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এগুলো পড়ানো শেষ। তারপর আবার বলতেছি যে তড়িৎ বিভব কি। এখানে সংজ্ঞা লিখি নাই, বলছিলাম যে কাকে বলে, এখানে সংজ্ঞা লিখে দিব। ঠিক আছে, আচ্ছা জিনিসটা হচ্ছে যে, আচ্ছা আমি আগে লিখি। কোনো বিন্দু চার্জের তড়িৎ ক্ষেত্রে অসীম দূর থেকে কোনো একক ধনাত্মক চার্জ আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই বিন্দুর কি বলে, তড়িৎ বিভব বলে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে যে সংজ্ঞাটা যে তড়িৎ বিভব কাকে বলে। তো দেখেন জিনিসটা হচ্ছে যদি একটা বলছে যে কোনো বিন্দু চার্জের তড়িৎ ক্ষেত্রে, তাহলে এখানে যদি একটা বিন্দু চার্জ নিই, আমি একটা বিন্দু আধান নিই, তাহলে তার একটা যদি তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্র আঁকলাম, এই তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অসীম দূর থেকে কোনো একটা একক ধনাত্মক চার্জ আনা হয়, অর্থাৎ চার্জটা আছে এখানে, ধরলাম এটা হচ্ছে কিউ নট চার্জ। ঠিক আছে, একটা একক ধনাত্মক চার্জ, এটা হচ্ছে অসীমে আছে। এখন অসীম থেকে আমি এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনবো। তো আনতে যে কাজটা সম্পাদন করতে হয়েছে, অর্থাৎ এই আদানোর পর, অর্থাৎ এই বিন্দুতে যদি আমি জিনিসটাকে আনি, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে যদি এই আদানটাকে আনি, এই আদানটাকে আনতে যে কাজটা করতে হয়েছে না, ওই কাজটাকে বলা হয় এই বিন্দুর কি তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে এটাকে এখানে আনছি, এখানে কি হবে বিভব হবে। সেই যে কাজটা সম্পাদিত হয়েছে ওইটা হচ্ছে কি বিভব। তাহলে এখান থেকে যে এখানে আনছি, এটা আনতে কি হয়েছে, আমাদের কাজ সম্পাদিত হয়েছে। কোন বিন্দুতে হয়েছে, এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে হয়েছে কি বিভব। তাহলে এটাই বলছে, দেখেন কোনো বিন্দু চার্জের তড়িৎ ক্ষেত্রে, এই বিন্দু চার্জের তড়িৎ ক্ষেত্রে অসীম দূর থেকে যদি কোনো একটা একক ধনাত্মক চার্জ আনা হয়, তো আনতে যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় কি ওই বিন্দুর বিভব। ঠিক আছে, এই বিন্দুর বিভব। তো তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য অনেকে একসাথে করে ফেলায়, এটা সেম কিছুটা। এটা হচ্ছে যে কাজ, আর ওটা হচ্ছে কি বল, অর্থাৎ সেম। দেখেন এটা যদি একটা কি হয় বিন্দু চার্জের তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা একক ধনাত্মক চার্জ আনি, ধরলাম এখানে আনছি একক ধনাত্মক চার্জ। তো একক ধনাত্মক চার্জ আনলে এই তড়িৎ ক্ষেত্র যে এই চার্জটার উপর কি করে, একটা বল ক্রিয়া করে, তখন ওটাকে আমরা বলি কি তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, জিনিসটা কিন্তু এক, মানে সেম আর কি, কিছুটা সেমে। কারণ অনেকে তড়িৎ প্রাবল্য যায় তড়িৎ বিভব লিখে ফেলে, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু বি লিখে ফেলে, বি এর জায়গায় এফ এর সূত্র বসায় দেয়। ঠিক আছে, সূত্র কিন্তু ভিন্ন, সেই জিনিসটা একটু দেখবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর এটা হচ্ছে কি তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কাকে বলে আশা করি পারবেন। এটা 2008-এ আসছে, 10-এ আসছে, 17, 20-এ আসছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে 2 নাম্বারটা, সমবিভব তল কাকে বলে। সমবিভব তল কি বা কাকে বলে, এটা আরেক নাম হচ্ছে যে আপনার আরেকটা নাম না, এটা হচ্ছে সমান। সম মানে কি সমান, তাহলে সমান বিভব তল আসে। ঠিক আছে, আচ্ছা এটা দেখেন আমি আগে লিখি,
যে তলের সকল, আচ্ছা দেখেন বিভবের একক কি, বিভবের একক হচ্ছে বি, ঠিক আছে, এটা মনে রাখবেন, বিভবের একক হচ্ছে কি বি, আর বিভবের একক হচ্ছে ভোল্ট আর কি, বি, ঠিক আছে। বিভবকে প্রকাশ করা বি দ্বারা, এর একক কি ভোল্ট মানে বি, ঠিক আছে, জিনিসটা মনে রাখবেন, এগুলো আসে। তাহলে বিভবকে প্রকাশ করা বি দ্বারা, বিভবের একক কি বি, ঠিক আছে, ভোল্ট। আচ্ছা তাহলে সমবিভব তল হচ্ছে যে তলের সকল বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান, তাকে সমবিভব তল বলে, ঠিক আছে। আচ্ছা দেখেন আগে সমবিভব তলটা বুঝেন, কারণ এটার মধ্যে আরেকটা লাইন আছে, ওইটা হচ্ছে যে যদি প্রশ্নটা যদি আসে যে সমবিভব তল বলতে কি বুঝো, তো বলতে কি বুঝো মানে আমরা জানি যে 2-3টা লাইন লিখতে হয়, ঠিক আছে। আর যদি কি আসে তাহলে একটা লাইন লিখলেই হবে, সমবিভব তল কি তাহলে এটা লিখবেন, আর যদি সমবিভব তল বলতে কি বুঝো তাহলে আরেকটা লাইন অ্যাড করতে হবে, ওইটা পরে লিখবে। আগে দেখেন সমবিভব তলটা কি বলছে, যে যে তলের সকল বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান তাকে সমবিভব তল বলা হয়। তাহলে তল মানে কি, ধরলাম এটা একটা তল, ঠিক আছে, এটা একটা তল বা পৃষ্ঠ, তাহলে এই তলের মধ্যে যতগুলো বিন্দু আছে সকল বিন্দু, ধরলাম এগুলো সব বিন্দু, যতগুলো বিন্দু আছে সকল বিন্দুর তড়িৎ বিভবের মান কি সমান, মানে জিনিসটা বুঝেছে যে এই যে তড়িৎ ক্ষেত্র বা যেটাই বলেন তল বা তড়িৎ ক্ষেত্র, একটা আলাদা তড়িৎ ক্ষেত্র বা বল, এই বলের মধ্যে মানে এই তলের তল বা কি তড়িৎ ক্ষেত্র, তো এই তলের মধ্যে যদি আমি যে কোনো বিন্দু আনি না কেন তার বিভবের মান কি হবে সমান হবে, ঠিক আছে। অর্থাৎ এই বিন্দুতে যদি একটা চার্জ আনি অসীম থেকে, তাহলে তার বিভবের মানও এক হবে, এখানে আনলো সেম, এখানে আনলো সেম, এখানে আনলো সেম, মানে সকল বিন্দুতে কোনো একটা আধানকে আনলে যদি তার বিভবের মান কি হয় একই রকম হয় অর্থাৎ সমান থাকে, তখন সেই তলটাকে আমরা বলবো কি সমবিভব তল, ঠিক আছে। আশা করি বুঝছেন, খুব সহজ এটা। আচ্ছা এটার মধ্যে তাহলে হচ্ছে পরের লাইন দেখেন কি লিখি, পরের লাইন হচ্ছে যে চার্জিত গোলাকার পরিবাহী কর্তৃক সৃষ্ট সমবিভব তলগুলো হয় গোলীয় এবং প্রাবল্যের সাথে কি সমকোণী, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি বলছে দেখেন, চার্জিত গোলাকার পরিবাহী, তাহলে পরিবাহীটা কি, অর্থাৎ যেটার মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহিত হয় তখন ওইটাকে আমরা বলি কি বলি পরিবাহী, ঠিক আছে। যেমন আমরা পড়ছিলাম পরিবাহী, অর্ধ পরিবাহী, তারটাকে আমরা কি বলি পরিবাহী, ঠিক আছে। তো এই জিনিস হচ্ছে পরিবাহী। তাহলে হচ্ছে চার্জিত গোলাকার পরিবাহী কর্তৃক সৃষ্ট সমবিভব তলগুলো, তার মানে হচ্ছে যে এই যে পরিবাহীটা এটা হচ্ছে যে যদি আমরা গোল করি, ধরেন একটা তারকে যদি আমরা এরকম গোলাকার করি রূপ দিই, ঠিক আছে, রূপ দেওয়ার পরে এটার মধ্যে যদি আমরা চার্জ দিই, ঠিক আছে, চার্জিত করি এই পরিবাহীকে, চার্জিত করলে এই চার্জিত করার পরে দেখেন এটা করার পর কর্তৃক সৃষ্ট, অর্থাৎ এটা থেকে যে সৃষ্টি যে সমবিভব তলটা হবে, অর্থাৎ যে তলটা উৎপন্ন হয়েছে দেখেন এটাকে আমরা যখন গোল করছি, গোল করে যখন চার্জিত করছি তখন একটা কি হয়েছে তল উৎপন্ন হয়েছে, ঠিক আছে, উৎপন্ন হয়েছে। এই তলটা হবে সবসময় কি গোলীয় এবং কি হবে প্রাবল্যের সাথে কি হবে সমকোণী, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের দিক হবে এটার সাথে কি সমকোণী। এই জিনিসটা হচ্ছে যে আগের ক্লাসে বলছিলাম যে ওই যে বৃত্তাকার যে ফাঁসেরগুলো ওই একটা সিলিন্ডারে একটা যে করছিলাম ঢোলের অঙ্ক, ঠিক আছে, ওইখানে বলছিলাম যে পাতের ক্ষেত্রে বৃত্তাকার পাতগুলোর ক্ষেত্রে জিনিসটা এরকম হয়, তড়িৎ প্রাবল্যের সাথে ওই সম্পর্কটা কিসের হয় সমকোণী হয়, ঠিক আছে। তো ওইভাবে জিনিসটা মনে রাখতে পারবেন। তো এই হচ্ছে যে সমবিভব তল কি বা সমবিভব তল বলতে কি বুঝো, কি বোঝো বললে এই দুইটা লিখবেন, দুইটা লাইন লিখবেন, আর যদি কি আসে তাহলে একটা লাইন লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা পরেরটা হচ্ছে যে পরেরটা লিখি, সমবিভব রেখা কি, এগুলো আপনার দেখেন জিনিসটা হচ্ছে যে মুখস্থ করার কিছু নেই, জাস্ট একটু মনে রাখবেন টেকনিক। দেখেন বলছে সমবিভব তল, তিনটা জিনিস আছে এখানে, সমবিভব তল। তাহলে দেখেন
যে তলে বিভবের মান সমান, যে তলের সকল বিন্দুতে বিভবের মান সমান, মানে কি সমান, তাহলে যে তলের সকল বিন্দুতে বিভবের মান সমান সেই তলকে আমরা সমবিভব তল বলবো। তাহলে আপনার যে প্রশ্ন দিবে ওই প্রশ্ন থেকে আপনার জিনিসটা লিখতে পারবেন, ঠিক আছে। সেগুলো মুখস্থ না করে একটু যদি টেকনিক করে মনে রাখেন তাহলে বেশি মনে থাকবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন এবার পরেরটা আসছে যে সমবিভব রেখা, ঠিক আছে। সমবিভব রেখা, সমবিভব রেখা তার মানে হচ্ছে তিনটা জিনিস দেখেন, আগেরটার মতো যদি আমি আপনাদেরকে বুঝাই যে রেখা আছে, বিভব আছে, সম আছে। তাহলে জিনিসটা কি দেখেন, আমি আগে লিখি যে সমবিভব সম্পূর্ণ বিন্দু সমূহের সংযোগ রেখাকে সমবিভব রেখা বলে। তাহলে বুঝছেন যে দেখেন কি বলছি, যে সমবিভব সম্পূর্ণ বিন্দু সমূহের যে সংযোগ রেখা ওইটাকে আমরা সমবিভব রেখা বলি। তাহলে দেখেন একটা যদি আমরা তল হিসাব করি, ওই তলটাকে আমরা সমবিভব তল কখন বলবো, যখন সকল বিন্দুতে বিভবের মান কি হবে, সমান হবে। তো এইরকম একটা তলের মধ্যে যখন আপনার কি হবে, বিন্দুগুলা ধরেন এই যে বিন্দুগুলা, যেহেতু এগুলা সমবিভব, এটা যেহেতু সমবিভব তল, তার মানে হচ্ছে এই বিন্দুগুলার কি হবে, বিভব সমান হবে। তো এই যে সমবিভব সবগুলোর মধ্যে সমান বিভব, এই বিন্দুগুলো যদি আমরা সংযোগ একটা রেখা টানি, সংযোগ করি রেখা দ্বারা, তাহলে এই রেখাটাকে আমরা বলবো কি, সমবিভব রেখা, ঠিক আছে। সমবিভব রেখা। আশা করি এটা বুঝছেন, সহজ, খুব সহজ, আর বোঝানোর দরকার নাই। তো তাহলে হচ্ছে যে যদি তাহলে সমবিভব রেখা কখনই ঘটবে, যখন তলটা সমবিভব তল হবে, এছাড়া কিন্তু হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। যদি দুইটা বিন্দুর মধ্যে যদি বিভব আলাদা হয়, তখন সেক্ষেত্রে তার রেখার মধ্যে যে সংযোগ রেখাটা হবে ওইটাকে তো আমরা সমবিভব রেখা বলতে পারবো না, ঠিক আছে। তো সমবিভব তল হতে হবে, সমবিভব রেখা হইতে হলে সমবিভব তল হতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 2012তে আসছে, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে যে বলছে যে সমবিভব তড়িৎ বিভবের গাণিতিক রূপ, খুব সহজ। তড়িৎ বিভবের আমরা আগের ক্লাসগুলোতে এগুলা করছি, সূত্রটা অনেকবার কাজে আসছে, ওখানে লিখছি এটা, ঠিক আছে। যারা করছেন তারা জানেন যে কি লিখবে এখন। তড়িৎ বিভবের গাণিতিক রূপ, তাহলে তড়িৎ বিভবকে আমি বলছি কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি, এবং তার একক কি, বি অর্থাৎ ভোল্ট, ঠিক আছে। তাহলে প্রকাশও করি বি দ্বারা, তাহলে বি ইজ ইকুয়াল টু কি 1/4 এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আছে এটাকে কিউ নট দেন বা কিউ দেন, যেটাই দেখ, ধরেন এটা আমরা কিউ নট ধরছি, এই আদানকে কিউ নট ধরছি, অর্থাৎ অসীমে যেটা আছে ওটাকে আমরা কিউ নট ধরছি, আপনি কিউ ধরলে কিউ ধরতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, যেটাই ধরেন এটা উপরে। আচ্ছা, তাহলে হচ্ছে এই আদানকে, আচ্ছা এই আদানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনি, তাহলে আনতে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে কাজ করলে কি হবে, অর্থাৎ এই বিন্দুতে আমি আনছি, এই আদান একটা আদান, এটা তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে আরেকটা আদান, একক আদান, এটাকে আমি এই বিন্দুতে আনবো। তাহলে এই বিন্দুতে আনতে যে কাজ করতে হবে সেই কাজকে বলবো এই বিন্দুর কি, বিভব। তাহলে এখান থেকে এখানে আনতে যে, ঠিক আছে, অর্থাৎ এই বিন্দুতে আনতে যে দূরত্বটা সেটা হচ্ছে কি আর, অর্থাৎ দূরত্ব হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আর, এই আদানটা হচ্ছে কিউ নট বা কিউ, আর এটা হচ্ছে কি, এটা তো মান, মুখস্থ মান। তার মানে তড়িৎ বিভবের সূত্র হচ্ছে কি 1/4 এপসাইলন নট কিউ নট বাই আর, ঠিক আছে। এটা আপনার 2011তে আসছে আর 15তে আসছে, 11 আর 15, ঠিক আছে। আচ্ছা, এই গেল 4 নাম্বারটা। আরেকটা আছে এই অধ্যায়ের, মোট হচ্ছে আপনার 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা অঙ্ক আছে। তো 14টার মধ্যে আমি 5টা অঙ্ক করাবো। আমি বলছিলাম যে যেগুলো বোর্ডে আসে আর আসার সম্ভাবনা আছে আমাদের, আমি ওগুলোই করাই। তো এই যেগুলো করাইতেছি 5টা অঙ্ক, এগুলোই বোর্ডে আসছে আর বাকিগুলো আসে নাই। তো আপনারা যদি চান যে না আমি সবগুলো করতে পারবেন, সমস্যা না, আপনার বইতে আছে, গাইডে আছে, ওইখান থেকে পড়বেন। পড়লে তো আর সমস্যা হবে না, যত পড়বেন ততই তো আমাদের ভালো, ঠিক আছে, আমাদের জন্য ভালো। সো যারা পড়তে চান তারা পড়তে পারবেন, সমস্যা নেই। বাট আমি তো এখানে সবগুলো করতে পারবো না, আমি যেগুলা ইম্পর্টেন্ট যেগুলো আসে ওগুলোই করাই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে 5 নাম্বারটা, তড়িৎ প্রতিবিম্ব। তড়িৎ প্রতিবিম্ব,
তাহলে আমরা প্রতিবিম্ব বা বিম্ব কি, প্রতিবিম্ব কি, আচ্ছা বিম্ব বা প্রতিবিম্ব কি এটা জানি যে একটা আয়নার সামনে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার যে বিম্বটা তৈরি হয় আয়নার মধ্যে ওইটা কি প্রতিবিম্ব, ঠিক আছে, এটা আপনারা জানেন। সো তড়িৎ প্রতিবিম্বটা কি, তার মানে হচ্ছে এটার মধ্যে কি হবে, আধানের কাজ আছে। তড়িৎ প্রতিবিম্ব যেহেতু বলছে আমি লিখি, দেখেন একটি আয়নার সামনে, বইটা দেখবেন সংজ্ঞা আরেকটা দেওয়া আছে, আপনি ওইটাও দিতে পারবেন, সমস্যা নেই, বাট এই জিনিসটা আমি যেটা দেখাবো ওইটা বুঝতে সহজ হবে, ঠিক আছে। সো এটা দিলে আপনাদের জন্য ভালো হবে। আর যদি বলেন না আমি বইটা দিব, বইতেও আছে আরেকটা। একটি আয়নার সামনে একটি বস্তু রাখলে যেমন তার প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক তেমনি একটি পরিবাহী তলের সামনে একটি আধান রাখলে তলের ভেতরে যে কাল্পনিক আধান বা প্রতিবিম্ব তৈরি হয় তাকে তড়িৎ প্রতিবিম্ব বলে, ঠিক আছে। আচ্ছা দেখেন সংখ্যাটা বড় হলো কিন্তু সহজ আছে, বইটা যেটা দিছে ওইটা একটু জটিল। তাহলে বলছি যে একটি আয়নার সামনে যখন আমরা একটা বস্তু রাখি তাহলে তার প্রতিবিম্ব যেরকম তৈরি হয় ঠিক তেমনই একটি পরিবাহী তলের সামনে, তাহলে দেখেন একটি পরিবাহী তলের সামনে ধরলাম এটা একটা কি পরিবাহী তল, ঠিক আছে, অর্থাৎ একটা তারকে আমরা গোল করছি, পরিবাহী তল তৈরি করছি, ঠিক আছে। পরিবাহী তলের সামনে একটি আধান রাখলে, অর্থাৎ পরিবাহী তলের সামনে বা খুব কাছাকাছি যদি একটি আধান রাখা হয় তাহলে তলের ভেতরে যেহেতু কাল্পনিক আধান বা প্রতিবিম্ব তৈরি হয়। অর্থাৎ দেখেন জিনিসটা হচ্ছে যদি আমি তলের কাছাকাছি একটা আধান রাখি তাহলে এ আধানের, ঠিক আছে, এ আধানের অনুরূপ একটা কাল্পনিক আধান কি হবে তলের ভিতরে, তার মানে পরিবাহী তলের ভেতরে তৈরি হবে, ঠিক আছে। এই যে তৈরি হয়েছে এই যে কাল্পনিক যে আধানটা যা বা প্রতিবিম্বটা এটাকে বলা হয় কি তড়িৎ প্রতিবিম্ব, আশা করি বুঝছেন। তাহলে হচ্ছে দেখেন একটি আয়নার সামনে যখন একটা বস্তু রাখবো তার মানে আয়নাটা হচ্ছে দেখেন এটার সাথে এটা তুলনা হচ্ছে, আয়নার সাথে তুলনা হচ্ছে পরিবাহী তল আর বস্তু হচ্ছে কি আধান। তাহলে আয়নার সামনে তো পরে একটি বস্তু রাখতে তার প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক তেমনি পরিবাহী তলের কাছাকাছি একটা আধান রাখতে পরিবাহী তলের মধ্যে একটা কি হবে প্রতিবিম্ব বা কাল্পনিক আধান তৈরি হবে, ওই জিনিসটাকে আমরা বলবো কি তড়িৎ প্রতিবিম্ব। এ হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার 2011-তে আর 2017-তে আসছে। আচ্ছা এই হচ্ছে আপনার ক বিভাগের প্রশ্নগুলা, তো এই 5টা প্রশ্ন আছে, আশা করি বুঝছেন। সো এখন আমি খ বিভাগের একটা করাবো, খ বিভাগের এটা করাবো বলতে এটা করানো শেষ, জাস্ট দেখাই দিব। দেখেন খ বিভাগে এটা আসছে 2-3বার আসছে। খ বিভাগের জন্য সুন্দর একটা প্রশ্ন যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ বিভব কি, মানে দুইটা প্রশ্নকে একসাথে করে দিছে আর কি, বলবো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তড়িৎ বিভব বলতে কি বুঝো। তো আপনারা দেখেন এটা আমি করাবো না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আগের ক্লাসগুলোতে করেছি যে ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, আবার একটু আগে দিয়ে কতে আমি বুঝে দিছি জিনিসটা, ঠিক আছে, এখানে বুঝে দিলাম। সো এখানে আপনি তড়িৎ দেখেন কি লিখবেন, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সংজ্ঞাটা আগে লিখবেন, দেন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সূত্রটা লিখবেন। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে F = কি E = F/Q0, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে এই যে আধানটাকে আনছি আমি, এই Q0 আধানকে যদি আমি এটার ভিতরে আনি, অর্থাৎ এই বিন্দুতে আনছি, এটা হচ্ছে কি আধানটা এই বিন্দুতে আনছি, তো এই বিন্দুতে আনলে তার উপরে একটা কি এফ বল ক্রিয়া করে না, তো সেক্ষেত্রে যদি এফ বল হয় আর কিউটা আনছি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = কি F/Q0। তাহলে আপনারা আগে ফার্স্ট কি লিখবেন, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সংজ্ঞা লিখবেন, দেন সূত্রটা লিখবেন। সূত্রটা লেখার আগে আপনারা উদাহরণটা লিখবেন এভাবে যে একটা তড়িৎ ক্ষেত্রে একটি চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রে, ঠিক আছে, একটি চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রে যদি কিউ নট আধানের একটি একক ধনাত্মক আধানকে যদি আমি কি করি আনি, তাহলে তার উপর যদি এফ বল ক্রিয়া করে সেই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে E = F/Q0। আমি যেভাবে বলছি এভাবে লিখবেন, ঠিক আছে। যে উদাহরণ লেখার পর বলবেন যে এভাবে যে একটি চার্জিত আধানের তড়িৎ ক্ষেত্রে যদি Q0 আধানকে আনা হয় তাহলে সেই Q0 আধানের উপর যে এফ বল ক্রিয়া করে সেই ক্ষেত্রে
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = হবে F/Q নট। তাহলে প্রথমে লিখবেন সংজ্ঞা, দেন লিখবেন উদাহরণ। উদাহরণের ক্ষেত্রে আপনারা বাংলাটা লিখে দিবেন, এই সূত্রের বাংলাটা লিখে দিবেন। এই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেম তড়িৎ বিভব সংজ্ঞাটা লিখবেন, দেন লিখবেন যে কি অসীম দূর থেকে, দেখেন আমি আগে চিত্রটা আঁকি দিলে তো আরও ভালো, তাহলে একটু কোটা নাম্বার দিবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আদানকে আনছি, এই বিন্দুতে আনছি, আর এখানে কি হবে, যেহেতু এখান থেকে এখানে আনতে যে কাজটা হয়েছে, এই কাজটা যদি কি হয় ডাব্লিউ পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলি তড়িৎ বিভব। তাহলে দেখেন এটা সংজ্ঞা, দেন আপনি বলবেন যে অসীম দূর থেকে এটা যদি কিউ হয়, অর্থাৎ কিউ নট হয়, অসীম দূর থেকে যদি প্লাস কিউ নট চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনা হয়, আনতে যে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, সেই ক্ষেত্রে বিভব হবে B = কি 1/4πε0 ইন্টু Q/R। এই হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে উদাহরণ লেখার পর বাংলাটা লিখবেন, দেন সূত্রটা লিখে দিবেন। তাহলে সংজ্ঞা প্লাস উদাহরণ প্লাস সূত্র, ঠিক আছে, তিনটা জিনিস লিখে দিবেন। তাহলে আপনার খ নাম্বার কি হয়ে যাবে। এই হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। একটা প্রশ্ন আছে খ বিভাগের। দেখেন এবার হচ্ছে যে গ বিভাগের একটা করাই, গ বিভাগ। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আপনার এভাবে আসতে পারে যে তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্কটা স্থাপন করো, বা আসবে যে দেখাও যে E = কি গ্রেডিয়েন্ট V, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাস, এখানে একটা মাইনাস আছে, তাহলে এটা এরকম আসতে পারে, ঠিক আছে। বলবে যে দেখাও যে E = গ্রেডিয়েন্ট ইন্টু V, তার মানে এখানে এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর বিটা কি বিভব, তড়িৎ বিভব, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে দেখেন যদি এরকম আসলে তো আসছে, আর না হয় আসবে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের সম্পর্ক। যেভাবে আসুক প্রশ্ন হচ্ছে কি এটা, ঠিক আছে। দেখেন শুরু করি এই জিনিসটা, এই অঙ্কটা একটু বড়, কারণ এখানে আপনার আর ওই বলবিদ্যার যে গ্রেডিয়েন্ট আছে ওইটাও আসছে, দেখেন। তারপর হচ্ছে আপনার আর হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এগুলো আনতে হবে, ঠিক আছে, লাস্ট দিয়ে। সো দেখেন কিভাবে, তাহলে আমি প্রথমে লিখি যে দড়ি, লেখাটা আগে লিখে ফেলাই, ঠিক আছে। তাহলে দড়ি একটি আধানের তড়িৎ ক্ষেত্রের কেন্দ্র হচ্ছে কি 0, ঠিক আছে, ও 0, ঠিক আছে, ও। তাহলে আমি চিত্রটাকে আঁকি। আচ্ছা, ধরলাম একটা কি আধানের তড়িৎ ক্ষেত্র, তার মানে হচ্ছে যে এটা যদি একটা আধান হয়, ধরলাম এই আধানের একটা তড়িৎ ক্ষেত্র হইলো, হ্যাঁ। আচ্ছা, একটা তড়িৎ ক্ষেত্র হইলো, এই তড়িৎ ক্ষেত্রে বললাম যে কেন্দ্রটা হচ্ছে কি ও, ঠিক আছে, অর্থাৎ চার্জটা এখানে আছে, এর কেন্দ্র কি ও। তারপর আমি লিখবো যে ও থেকে এক্স অক্ষ বরাবর এক্স দূরে একটি বিন্দু আর, ঠিক আছে। তার মানে দেখেন জিনিসটা হচ্ছে যে এই বরাবর এক্স অক্ষ বরাবর 0 থেকে এক্স অক্ষ বরাবর, তাহলে 0 থেকে এক্স অক্ষ বরাবর আমি এটা যদি এক্স অক্ষ নিই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর এক্স মিটার দূরে, তাহলে ও থেকে এক্স মিটার দূরে ধরলাম, এতটুকু দূরে এক্স মিটার দূরে এখানে একটা বিন্দু আছে, ওই বিন্দুটা কি আর, ঠিক আছে। এই হচ্ছে নিলাম, এগুলো সব ধরে নিতেছি। তারপর হচ্ছে দেখেন পরের লাইন লিখি, আর থেকে অতি ক্ষুদ্র dx দূরে অবস্থিত এস বিন্দু, ঠিক আছে। তার মানে আরেকটা বিন্দু আমি নিলাম, সেই বিন্দুটা নিলাম কোথায়, আর থেকে খুব অতি ক্ষুদ্র একটা দূরে নিলাম, অর্থাৎ আমরা তো জানি যে অতি ক্ষুদ্র ধরলে আমরা কি ধরি, ওইটাকে dx ধরি, অতি ক্ষুদ্র একটা অংশ ধরি, তার মানে অতি ক্ষুদ্র মানে খুব কাছাকাছি আছে, ঠিক আছে, এসটা খুব কাছাকাছি আছে, এইখানে আছে, এবং এতটুকু দূরত্ব কি dx, ঠিক আছে। অর্থাৎ আর থেকে অতি ক্ষুদ্র দূর dx দূরে আমি কি নিলাম, একটা এস নিলাম। তো এটার কারণ হচ্ছে যে জিনিসটা হচ্ছে দেখেন আমি এখানে বলে দিই
যে এই যে এত ক্ষুদ্র দূরত্ব নেওয়ার কারণ হচ্ছে যে এই যে এস বিন্দুতে, অর্থাৎ যেহেতু দেখেন এই যে তড়িৎ ক্ষেত্রটা, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যেহেতু আমি এই বিন্দুতে আর এই বিন্দুতে কি বের করব, অর্থাৎ এই দুইটা বিন্দুতে যেহেতু, অর্থাৎ একটা আধানকে যদি আমি এই দুইটা বিন্দুতে আনি, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই দুইটা বিন্দুর মধ্যে কী হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে না? হ্যাঁ, অর্থাৎ বল ক্রিয়া করলে তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়। তো দুইটার মধ্যে দুইটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়। তো যেহেতু দেখেন এখানে দুইটা হবে, তো যেহেতু আর এর সাথে এসের যে দূরত্বটা এটা খুবই অতি ক্ষুদ্র, এই কারণে আপনার এসের যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বা আর যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা, এটা দুইটাই কী হবে, সমান হবে। অর্থাৎ যে কোনো একটা যদি আমি বের করি, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি আমি বের করি, অর্থাৎ আরেকটা বের করে আমরা এসেরটা পাবো, ঠিক আছে। এই কারণে মূলত আপনার এই মানে অতি ক্ষুদ্র একটা দূরত্ব নিছি, ঠিক আছে। আর থেকে অতি ক্ষুদ্র একটা দূরত্বে আমি এস নিছি, একটা এস বিন্দু নিছি। তো আশা করি বুঝছেন যে কী কারণে আমি এই ডিএক্স, অর্থাৎ অতি ক্ষুদ্র ডিএক্স দূরে এস বিন্দুটা নিলাম, ঠিক আছে। যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো, তাহলে আর বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা পাবো এখন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে, তারপরে হচ্ছে যে পরের লাইন দেখেন, এস বিন্দু থেকে একটি একক আধানকে আর বিন্দুতে আনবো, ঠিক আছে। তার মানে বোঝা যাইতেছে, দেখেন এই এস বিন্দুতে একটা আনলাম, ঠিক আছে, একটা আধানকে আনলাম, তাহলে আনলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, যাক হইলো। তারপরে বলছি যে এই এস থেকে এই আধানটাকে আর এ আনবো, তার মানে হচ্ছে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, এবং এখানে কি হবে, দেখেন একটা আধানকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আনতেছি, তার মানে এটার উপর কী হবে, কাজ ক্রিয়া করবে না, অর্থাৎ কাজ সম্পাদিত হবে না। সো এখানে কি হবে, ডিডাব্লিউ, অর্থাৎ কাজ সম্পাদিত হবে, অর্থাৎ বিভব হবে, ঠিক আছে। দুইটার ক্ষেত্রে দুইটা বিভব হবে, এসের ক্ষেত্রে একটা হবে, আর এর ক্ষেত্রে একটা হবে। বলছি যে এসে আনার পর তারপরে এস থেকে আবার আনছি, দেখেন এস বিন্দু থেকে একটি আধানকে আবার কি করছি, আরে আনছি, ঠিক আছে। তাহলে দেখেন যেহেতু আর থেকে এস দূরত্ব অতি ক্ষুদ্র, তাই আর ও এস এ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই হবে, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, দেখেন, আশা করি আর ভুল হবে না আপনাদের। তারপর হচ্ছে দেখেন, কেন্দ্র 0 থেকে আর এর দূরত্ব কম হওয়ায় এস এর তুলনায় আর বিন্দুতে বিভব কি হবে, বেশি হবে, ঠিক আছে। এটা তো আপনারা বুঝছেন যে এটার থেকে এটার দূরত্ব কম, দেখেন 0 থেকে 0 থেকে আর দূরত্ব কম, এসের দূরত্ব বেশি, যেহেতু 0 থেকে আর দূরত্ব কম, তার মানে এই যে এই বিন্দুতে কি হবে, বিভব বেশি হবে। আমরা এই চিত্রতে এগুলো পড়ছিলাম। তো দেখেন যেহেতু এটা কাছে আছে, তার মানে আর বিন্দুতে যে বিভবটা সেটা বেশি হবে এসের তুলনায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখেন এখন যদি ধরি আর বিন্দুতে বিভব যদি বি আর ইজ ইকুয়াল টু বি ধরি, আর হচ্ছে এস বিন্দুতে বিভব সেটা হবে কি, আচ্ছা, আর বিন্দুতে বিভব যদি এস বিন্দুতে বিভব ধরি, আগে এস বিন্দুতে বিভব যদি বি এস ইজ ইকুয়াল টু বি হয়, তাহলে আর বিন্দুতে বিভব হবে কি, বি আর ইজ ইকুয়াল টু হচ্ছে বি প্লাস ডি বি। তাহলে দেখেন ডিবিটা কেন হয়েছে, যেহেতু এখান থেকে এখানে, ঠিক আছে। দেখেন এস বিন্দুতে যদি বিভব বি হয়, তাহলে এখান থেকে এটা কি কাছে আসে না, অর্থাৎ এখান থেকে 0 থেকে এস বিন্দুতে যে বিভবটা যদি বি হয়, তার মানে এটা হবে কি, ও থেকে আর বিভবটা কি হবে, বি প্লাস ডিবি হবে না, ঠিক আছে। তার মানে আর বিন্দুতে বিভব হবে বি প্লাস ডিবি, আর এসে হবে কি বিভব বি। এসে যদি বিভব আপনি ধরেন অন্য কিছু, তার মানে এটার সাথে যেটাই ধরেন এটার সাথে ডিবি কি হবে, যোগ হবে, অর্থাৎ ডিএক্স এর জন্য ডিবি, ঠিক আছে। তো আশা করি বুঝছেন এটা কীভাবে হয়েছে। তারপর হচ্ছে যে দেখেন এখন এসে অবস্থিত আধানকে আর এ আনতে
হলে তার উপর কী করতে হবে, আমি বলছিলাম তার উপর কী করতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে। যদি কাজটা কি হয়, কৃত কাজটা যদি ডিডাব্লিউ হয় তাহলে আমরা লিখতে পারি কি ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি, দেখেন একক ধনাত্মক আদানের ক্ষেত্র প্রাবল্য ইন্টু সরণ। আচ্ছা এই জিনিসটা কি লিখছি দেখেন, যে ডিডাব্লিউ আমরা এটা জানি যে যদি একটা আদানকে যদি কি হয় একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আনা হয় সেই ক্ষেত্রে কৃত কাজ হয় একক ধনাত্মক আদানের ক্ষেত্র প্রাবল্য ইন্টু সরণ। ঠিক আছে, একক ধনাত্মক আদানের ক্ষেত্র প্রাবল্য ইন্টু সরণ। এখন দেখেন জিনিসটা কীভাবে আমি লিখছি, এটা সূত্র। ঠিক আছে, এখন লিখবো কীভাবে লিখবেন দেখেন, এই যে এস থেকে যে আরে আনবো, ঠিক আছে, এস থেকে যে আরে আনবো, আমি প্রথম লাইনটা লিখছিলাম পরের পৃষ্ঠাতে, যে এস থেকে যে আরে আনবো সেক্ষেত্রে একটা কৃত কাজ হবে, সেই কৃত কাজটা কি ডি ডাব্লিউ। এখন দেখেন কৃত কাজ ডি ডাব্লিউ বলছি, তারপর বলছি যে একক ধনাত্বের কী হবে, ক্ষেত্র প্রাবল্য হবে ইন্টু সরণ হবে। তাহলে এই এস এর ক্ষেত্র প্রাবল্য আর আরেক ক্ষেত্র প্রাবল্য সেম না, অর্থাৎ এস এর ক্ষেত্র প্রাবল্য যদি আমি ই ধরি আরেকটা তো সেম, তার মানে ই। ঠিক আছে, তার মানে দেখেন তাহলে একক ধনাত্মক আদানের ক্ষেত্র প্রাবল্য কি ই ইন্টু সরণটা কী হবে, দেখেন সরণটা হচ্ছে যে দেখেন এটাকে আমি এদিকে নিতেছি না এদিকে নিতেছি, দেখেন এই এসটা থেকে আমি বিন্দুটা আদানটাকে কি এদিকে আনতেছি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বিপরীত দিকে নিতেছি, দেখেন এদিকে নিতেছি এদিকে। ঠিক আছে, যেহেতু এক্স অক্ষ বরাবর এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর বিপরীত দিকে নিতেছি, কতটুকু নিছি, এস থেকে আর নিতে কতটুকু লাগবে, ডিএক্স লাগবে। তাহলে দেখেন ডিএক্স পরিমাণ নিছি, কোন দিকে নিছি, বিপরীত দিকে নেওয়ার কারণে এখানে একটা কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, তার মানে এস থেকে আর নিলে যে সরণটা সেটা হচ্ছে কি মাইনাস ডি এক্স। আশা করি বুঝছেন এটা কীভাবে হয়েছে, তাহলে হচ্ছে মাইনাস ডি এক্স। তাহলে সুতরাং ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই ডি এক্স। আমরা এখন এটাকে রেখে দিব। আচ্ছা গেল। এখন দেখেন চিত্রটিতে পড়ছিলাম যে দুইটা বিন্দুতে যদি বিভব হয় সেক্ষেত্রে বিভব পার্থক্য আসে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা লিখতে পারি যে আর ও এস বিন্দুতে বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু কি, এখন দেখেন কোনটা থেকে কোনটা বিয়োগ দিব, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ দিব, আমরা এটা জানি, আমরা স্থিতরিতে এগুলো পড়ছিলাম। তাহলে আর ও এস বিন্দুতে বিভব পার্থক্য হবে বি আর মাইনাস বি এস। আমি একটু আগে দিয়ে বলছিলাম যে বি আর বড়, কারণ হচ্ছে বি আর কি জিরো থেকে কাছে। ঠিক আছে, অর্থাৎ শূন্য বিন্দু থেকে কাছে আছে। তাহলে বি আর আমরা পাইছিলাম বি প্লাস ডিবি, আর বি এস পাইছি কি বি। ঠিক আছে, ওই যে বিভব পার্থক্য লিখছিলাম ওইটা। তাহলে এখন বিবি কাটা গেলে থাকে কি ডি বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বিভব পার্থক্য সমান সমান কি, বিভব পার্থক্য সমান সমান লিখতে পারি কৃত কাজ। ঠিক আছে, বিভব পার্থক্য সমান সমান কৃত কাজ। তাহলে দেখেন, তাহলে সুতরাং বিভব পার্থক্য পাইছি কি ডিবি আর কৃত কাজ হচ্ছে কি ডি ডাব্লিউ। এখন এই ডি ডাব্লিউ সমান সমান ডিবিটা যে পাইছি, এই ডি ডাব্লিউ জায়গায় যদি আমি ডিবিটা বসাই দিই তাহলে দেখেন জিনিসটা হয় এরকম, ডিবি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডি এক্স। ঠিক আছে, ডিবি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডি এক্স। তাহলে এখান থেকে আমরা যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এখানে আনি তাহলে জিনিসটা হয় ডিবি মাইনাস ডিবি বাই ডি এক্স। এই হচ্ছে আমরা কি পাইছি, একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা মান পাইছি। এখন দেখেন জিনিসটা আমরা এক্স অক্ষ বরাবর করছি, এখন এই জিনিসটাকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কে যদি করি বিবেচনা করি। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমি এক্স অক্ষ বরাবর করছি, এখন যদি ওয়াই অক্ষ বরাবর করি, জেড অক্ষ বরাবর করি, অর্থাৎ জিনিসটা এদিকে করি, তখন সেক্ষেত্রে কি হবে। তো এই কারণে আর কি মূলত এই অঙ্কের মধ্যে গ্রেডিয়েন্টের কাজ আছে। আমরা জানি যে আই বরাবর আই জেড কে। ঠিক আছে, তো এগুলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট আসে। তো দেখেন এখন আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক বিবেচনা করি তাহলে দেখেন, তাহলে আমরা এখান থেকে পাই ইএক্স বরাবর হয় কি, এটা যদি এই মানটা থেকে আমি যদি লিখি তাহলে ইএক্স বরাবর হবে কি ডিবি বাই ডিএক্স বরাবর, আবার ইওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি কি মাইনাস ডিবি বাই ডিওয়াই, ওয়াই বরাবর ডিওয়াই, তারপর হচ্ছে ই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডিবি মাইনাস ডিবি বাই ডি জেড। ঠিক আছে, তাহলে এখন দেখেন সুতরাং আমি এখান থেকে ই ভেক্টর ইজ ইকুয়াল টু যদি এগুলো সব লিখি, এটা ডিবি বাই ডিএক্স, তারপর হচ্ছে মাইনাস ডিবি বাই ডিওয়াই। এটা হচ্ছে কীভাবে লিখছি দেখেন, এটাও দেখাই দিই যে আই ইএক্স প্লাস জেড ইওয়াই প্লাস কে ই জেড। ঠিক আছে, এখান থেকে আমি এখন এখানে লিখবো। তাহলে দেখেন আইটা আছে আর ইএক্স এর মান লিখে দিলাম, এটা পুরোটা বসাই দিছি এখানে। দেন আবার এখানে জে আছে
আবার মাইনাস কি কে আছে, প্লাস ছিল কিন্তু যেহেতু এগুলো সব মাইনাস, তারা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। ডিবি বাই ডি জেড এটা পাইছি আমি। দেন এখান থেকে আমি দেখেন এটা হচ্ছে কীভাবে আসছে ওইটা লিখছি। তারপর হচ্ছে যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে, এখন যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে জিনিসটা হয় এরকম যে ডিবি বাই ডিএক্স প্লাস যে ডিবি বাই ডি ওয়াই প্লাস কে ডিবি বাই ডি জেড, ঠিক আছে, এটা পাইছি। আচ্ছা দেখেন তাহলে এখান থেকে আমরা এখন দেখেন এই যে ডিবি, ঠিক আছে, এটাকে আমরা ডেল্টা বি বাই ডেল্টা এক্স লিখতে পারি, কারণ যে আমরা বিটা হিসাব করতেছি কি এক্স ওয়াই জেডের সাপেক্ষে করতেছি না। দেখেন ত্রিমাত্রিক মানে কি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, অর্থাৎ এই যে বিভবটা এটা আমরা তিনটা অক্ষ বরাবর কী করতেছি এক্স ও ওয়াই এবং জেডের সাপেক্ষে কী করতেছি বের করতেছি। সো এখান থেকে আমরা এটার ডিবি এর পরিবর্তে অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা ডেল্টা বি লিখতে পারি, ঠিক আছে। এগুলো বলবিদ্যাতে যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছিলেন তারা এগুলো পড়ছেন আশা করি, যে আমরা এখান থেকে ডেল্টা বি ডেল্টা এক্স লিখতে পারি। তাহলে এখানে দেখেন আই প্লাস যে ডেল্টা বি বাই ডেল্টা ওয়াই কে ডেল্টা বি বাই ডেল্টা জেড, ঠিক আছে, মাইনাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি মাইনাস আচ্ছা বি ইন্টু এ গ্রেডিয়েন্ট, কারণ গ্রেডিয়েন্ট ইজুলটা আমরা জানি কি ডেল্টা বি বাই ডেল্টা আই ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস জে ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস কে ডেল্টা বাই ডেল্টা জেড। তাহলে এটা সমান আমরা এটা লিখি, তাহলে এটা এখানে বসে দিছি, তাহলে আমরা কি পেয়ে গেছি, আমাদের যে প্রমাণটা ওটা পেয়ে গেছি, ঠিক আছে। এই হচ্ছে আপনার প্রমাণটা। তো এই অঙ্কটা হচ্ছে এরকম দেখেন। তো বইতে যেটা দিছে অ্যান্সার ওইটা তো আপনার জীবনও এটা বুঝবেন না যে কিভাবে কি হয়েছে। তো যারা অনেকে আছে আমাদের অনার্সে মুখস্থ করে, তো মুখস্থ করতে পারবেন, ঠিক আছে, ছোট আছে বইতে দেখবেন খুব ছোট, আপনার 5-6টা লাইন, ঠিক আছে, ওটা মুখস্থ করে যেতে পারবেন। বাট যারা বুঝতে চান তাদের জন্য এটা সুন্দর করে বুঝে দিছি যে কিভাবে কি হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝছেন। এ হচ্ছে যে আজকের ক্লাস, আজকে আর করবো না। তো আর গ বিভাগের আজকে একটা করছি, আর হয়তো তিনটা আছে মনে হয়, আর অঙ্ক 3টা আছে। তো 3টা এক ক্লাসে করাই দিব, করার পর আপনার এই তড়িৎ বিভব যে অধ্যায় 4 এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি সব কিছু বুঝছেন আজকে। যদি কিছু না বুঝেন তাহলে কমেন্ট করবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনার বন্ধুবান্ধবদেরকে একটু বলবেন, আপনাদের যাদের বন্ধুবান্ধব আছে যারা ক্লাস করতে পারে না বা কোনো কিছু বুঝে না, ঠিক আছে, অর্থাৎ তাদের প্রিপারেশন খুব খারাপ, কিছু করা নাই, তো তাদেরকে একটু সাজেস্ট করতে পারেন এই চ্যানেলটা যেন দেখে, ভিডিওগুলো যেন দেখে। আশা করি উপকৃত হবে। এখান থেকে তো আপনার লস তো হবে না, লাভই হবে, ঠিক আছে, আপনাদের লাভই হবে। সো একটু বলবেন আপনারা যারা করতেছেন তারা একটু বলবেন। এতটুকুই। আচ্ছা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই হচ্ছে দেখেন আজকে যেগুলো করাইছি তড়িৎ বিভব ক বিভাগ, এটা হচ্ছে তার নোট, স্ক্রিনশট মারেন দেখেন। এ হচ্ছে প্রথম পৃষ্ঠা দেখেন। এ হচ্ছে খ বিভাগ যেটা করাইছি, বলছিলাম যে এটা লিখি নাই, সংজ্ঞা লিখি নাই, আপনারা লিখবেন সুন্দর করে, কারণ এগুলো আগে পড়ানো শেষ, ঠিক আছে। আর হচ্ছে যে গ বিভাগ এটা। আচ্ছা, চিত্রটা যখন আঁকবেন দেখেন আমি এখানে তড়িৎ ক্ষেত্রটা আঁকছি, পুরো গোল দিয়ে আঁকছি। আপনার পরীক্ষার সময় এটা আঁকার দরকার নাই, শুধু এক্স অক্ষ বরাবর যে কাজটা হইতেছে না, এক্স অক্ষ বরাবর যেটা হইতেছে এক্স অক্ষ বরাবর শুধু এটা আঁকবেন, ঠিক আছে, এটা আঁকার দরকার নাই, গোলটা আঁকার দরকার নেই। এ হচ্ছে গ বিভাগটা। ঠিক আছে, আশা করি সব কিছু বুঝছেন। তো নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।